2022 সালের 12 ডিসেম্বর রাত 1:15 আমাকে আমার বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। স্মারক দিচ্ছেন বাংলাদেশের জামাত ইসলামী কয়রা উপজেলার নেতৃবৃন্দ। আরে রাখেন না, আমাদের দরকার হচ্ছে। হয়ে গেছে জি। জি, আমরা সম্মানিত অতিথিবৃন্দকে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে বৃহৎ ইসলামী আন্দোলনের দায়িত্ব যাতে সঠিক। কয়েকটি দাবি উত্থাপন করতে চাই, আপনারা কি রাজি আছেন? সম্মানিত আমিরে জামাত, নানা সম্ভাবনা থাকলেও কয়রা পাইকগাছার এই জমিনে বলছি আমরা কোনো উন্নয়নের ছায়া দেখিনি। আপনার কাছে 3টি দাবি করতে চাই। একটি হলো সুন্দরবন সুরক্ষার জন্য আপনি ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। বনদস্যু আজকের ভরপুর হয়ে গেছে, এই বনদস্যুদেরকে ব্যাপারে আপনাদের পদক্ষেপ নিতে হবে। আমার কয়রা উপজেলা, কয়রাকে পৌরসভা মানে উন্নত করতে হবে, 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করতে হবে। আর সুদমুক্ত লেনদেন করার জন্য এখানে ইসলামী ব্যাংক নাই, একটু এখানে ইসলামী ব্যাংক যেন প্রতিষ্ঠিত হয় আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছে। আশা করি আমাদের দাবির প্রতি মোহতারাম আমিরে জামাত একত্রতা ঘোষণা করে আগামী দিনে এগুলো পূরণ করবেন। কি বলেন, ঠিক কিনা? এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ রাখছি বিশ্ববরেণ্য ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের যিনি হৃদয় ছুঁয়ে ফেলেছেন, তার কথা দিয়ে বক্তব্য দিয়ে যিনি মানুষের একান্ত বন্ধু হয়ে গেছেন, ছোট বড় সকল স্তরের মানুষের যিনি হৃদয় কেড়ে নিয়েছেন, আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এখন মোহতারাম আমিরে জামাত আজকের এই প্রধান অতিথি কর্মী সম্মেলনের জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবকে তার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, এই দক্ষিণবঙ্গের মানুষের প্রাণের স্পন্দন, সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং আজকের এই সম্মেলনে উপস্থিত আমার ভাই ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আমি আদায় করছি যে রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 2022 সালের 12 ডিসেম্বর রাত 1:15 আমাকে আমার বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। আমাকে গ্রেফতার করে এক ধরনের আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছিল। সংগঠন এবং মিডিয়া সক্রিয় থাকার কারণে আমাকে তারা গিলে ফেলতে পারেনি, হজম করতে পারেনি।
চান্স পাইলে তারা হজমি করে ফেলতে হয়তো বা আমাকে, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হয়তো ভিন্ন ছিল। শুধু আমি না, আমার আগে থেকে কারাগারে অবস্থান করছিলেন আপনাদের প্রিয় মানুষ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমার আরো অনেক সঙ্গী সাথীরা ছিলেন, বিরোধী অন্যান্য দলের নেতৃবৃন্দ ছিলেন। তখন বাংলাদেশ ছিল হায়নাদের দখলে, আর জেল ছিল আমাদের দখলে। জেলের বিভিন্ন কোণা থেকে, ওয়ার্ড থেকে, সেল থেকে রাতের বেলা যে কান্নার গুঞ্জরণ শুরু হতো, এটি নিজেদেরকে অসহায় মনে করে নয়, বরঞ্চ অসহায় জাতিকে মুক্তির জন্যে জেলের ভিতরে যারা বন্দী ছিলেন তারা আল্লাহর দরবারে চোখের পানি দিয়ে ফরিয়াদ জানাতেন। আমরা জানতাম না আমাদের চোখের পানি এত তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছে যাবে। এও জানতাম না 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ আরেকবার মুক্তি পাবে, কিন্তু আল্লাহ তাআলা তার একান্ত মেহেরবানিতে তা করে দিয়েছেন। জনগণ এখন দাবি আদায় করতে শিখেছে, খুব ভালো। এই জন্য সাংবাদিক ভাইদেরকেও তাদের দায়িত্ব পালন করতে দিবে না। পিছন থেকে কমান্ড করছে, মিয়া তোমরা বসো। তো ওনারা বসলে আপনাদের ছবি বাংলাদেশে যাবে কিভাবে? একটু ধৈর্য ধরেন। বৈষম্য সর্বত্রই আছে, এখানে না হয় একটু মেনে নেন। আপনারা নিচে বসে আছেন, ওনারা একটু দাঁড়াইয়ে আছে, এটা জাতীয় স্বার্থে মেনে নেওয়া দরকার। আজকে পাইকগাছা, কয়ড়া, তার আগে চুকনগরে আমরা এসেছি, সেখান থেকে কথা বলতে বলতে আমাদের যাত্রা শুরু। আমাদেরকে অনেক জায়গায় বিপুল পরিমাণ ফুল উপহার দেওয়া হয়েছে, এটা একটা বৈষম্য। এই যে জনতাকে কেউ ফুল উপহার দেয় নাই, আমি একটা ফুল উপহার দিলাম, আপনারা গ্রহণ করুন। অন্তত একটা বৈষম্য তো দূর হলো, আলহামদুলিল্লাহ। আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। আমাদের সন্তানদেরও দাবি ছিল, 24-এর স্বাধীনতার দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, সাম্যের বাংলাদেশ চাই, বৈষম্য দূর করতে চাই। এই বৈষম্য দূর করতে গিয়ে রাস্তায় নেমে তারা বুক পেতে দিয়েছিল। আবু সাইদ থেকে শুরু, রিয়া এসে শেষ, প্রায় 2000-এর মতো আমাদের বুকের ধর, নির্দয় নির্মম পাষাণ শেখ হাসিনার সরকারের হাতে জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেল। দাবি আদায় করতে নেমে তাদের বীরদের প্রতীক আবু সাইদ, রুকিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, সে তার দাবির সপক্ষে বুক মেলে দিয়েছিল, ডানা খুলে দিয়েছিল, চিৎকার করে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। গভীর আত্মবিশ্বাস নিয়ে চিৎকার দিয়েছিল যে আমার দেশের মানুষ আমার বুকে অন্তত গুলি ছুড়বে না। কিন্তু পরপর নির্মমভাবে 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো। হত্যা করার পরে বলা হলো আবু সাইদকে সরকারের নির্দেশে হত্যা করা হয়নি, আন্দোলনকারীরা হত্যা করেছে এবং তাকে গুলি করা হয়নি। পোস্টমর্টম রিপোর্ট পাল্টে দেওয়ার চেষ্টা করা হলো, কিন্তু না, আল্লাহ দফায় দফায় জুলুম বরদাস্ত করলেন না। এক আবু সাইদের এই অবস্থা দেখে সারা দুনিয়া কেঁপে উঠল, শুধু বাংলাদেশ না, দুনিয়ার বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে প্রতিবাদ হলো। মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ করলো, বিভিন্ন রাষ্ট্র প্রতিবাদ করলো। সে জনগণের মুক্তির আন্দোলনের বিশ্বময় প্রতীক হয়ে বীর হয়ে উঠল। আর বাংলাদেশের যুবক যুবতীরা বলল, আমাদের এক ভাই দেশ এবং জনগণের দাবি আদায়ের জন্য যেভাবে জীবন দিয়েছে, আমরা লাখো যুবক যুবতী আজকে সেই দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে পড়লাম। পারো এখন গুলি করো। স্বরাষ্ট্রমন্ত্রী, ঘাতক স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলে গুলি করে শেষ করছে না কেন? রাস্তা পরিষ্কার হয় না কেন? পুলিশ জবাব দেয়, স্যার একটা মারি, একটাই পড়ে, বাকিরা দাঁড়িয়ে থাকে স্যার, সরেও না। যারা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে, বুকে গুলি আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে রাস্তা নেমেছে, তারা রাস্তা ছেড়ে পালায় না। যারা জনগণকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন,
গায়ের জোরে গুলির জোরে দমন করতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তারাই পালিয়ে গেছে। অথচ তারা বড় চওড়া গলায় বলেছিলেন অমুক পালায় না। আরেকজন বলেছিলেন যাব কোথায়, তোমার বাড়ি চলে যাব। এখন কোথায় আপনি? এখন নিজের পরিচয় দিতে পারেন না কেন? শেষ পর্যন্ত পালাতে গিয়ে জায়গা হলো কলাপাতায়। একজন কলাপাতায় ঘুমায় নাই, ধরা পড়েছে জনতার হাতে। মানুষ জিজ্ঞেস করে কে গো আপনি? বলে আমি শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালো মানিক? কয় হো আমি কালো মানিক। স্যার আপনি কোথায় আছেন? বলে যে আমি ভারতে আছি। কয় না গো শোনা, আপনি ভারতে যাইতে পারেন নাই, আপনি বাংলাদেশের জালে আটকা পড়ে গেছে। ঠিক সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি, আপনি ন্যায় এবং ইনসাফের উপর বিচার করবেন, সংবিধান এবং বিবেক অনুযায়ী বিচার করবেন। আপনি বিচারের আসনে বসে সাইদি সাহেবকে কিভাবে হত্যা করা যায় ফাঁসি দিয়ে সেই হুঙ্কার আপনি দিয়েছিলেন। আপনি জানেন না সাইদি সাহেব দল মতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রাণ পুরুষ। বাংলাদেশ নয়, বিশ্বের একজন প্রাণ পুরুষ। সাইদি সাহেবের মতো সবার বিরুদ্ধে আপনি এইরকম কুৎসা রটনা করেছেন। বিচারপতি থাকা অবস্থায় ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের সাথে আপনি মিটিং করেছেন। এই ছিল শেখ হাসিনার অবস্থা, তার সরকারের অবস্থা। তারা বলল বাংলাদেশকে তারা উন্নয়নের মহাসড়কে এনে হাজির করেছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। মহাসড়ক খুঁজে পাওয়া না গেলেও রোল মডেল পাওয়া গেছে। এই কিছুদিন আগে আপনারা দেখেছেন মিডিয়ায় শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ, ইংল্যান্ডের সৌভাগ্যক্রমে সে একজন মন্ত্রী হয়েছিল। এখন রূপপুর পারমাণবিক কেন্দ্রে সে এবং তার পরিবার, তার খালা, তার মা আর সে তিনজনে মিলে ৫৭,০০০ কোটি টাকা চুরি করেছে। এখন তার বিরুদ্ধে সেখানকার তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। এই লজ্জা শুধু তাদের নয়, এই লজ্জা দেশবাসীর হয়ে গেল। বাংলাদেশ থেকে তারা ২৬ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে। আর দেশে মাটির নিচে বস্তায় কত টাকা যে লুকিয়ে রেখেছে আল্লাহই ভালো জানে। ব্যাংকগুলা সব ফুকলা, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরস ধ্বংস, বিমা কর্পোরেশন সেক্টর, ইন্ডাস্ট্রি মাটির সাথে মিশে যাচ্ছে। সৎ ব্যবসায়ীরা হাহাকার করছে, ব্যাংকগুলা তাদেরকে ব্যাকআপ তহবিল দিতে পারছে না, তহবিল যোগান দিতে পারছে না। কারণ এই তহবিল আওয়ামী লীগ, শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গরা খেয়ে শেষ করে দিয়েছে। এখানে ইসলামী ব্যাংক কায়েমের দাবি উঠেছে। এই ব্যাংকটি ৮৩ সালে শুরু হয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছিল। গ্লোবাল অ্যাওয়ার্ড একমাত্র ব্যাংক পরপর ৫ বার পেয়েছিল। এটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমিও সৌভাগ্যক্রমে এই ব্যাংকের একজন পরিচালক ছিলাম ৬টি বছর। ভিতর থেকে ব্যাংকটাকে দেখার আমার সুযোগ হয়েছে। কি সম্ভাবনার একটা ব্যাংক! যেই ব্যাংক আমাদের বৈদেশিক মুদ্রার শতকরা ৩৪% একাই নিজে সংগ্রহ করত, সারা ব্যবসা সেক্টরের ৩২% নিয়ন্ত্রণ করত, ঘরে ঘরে জনে গণে তার সেবা পৌঁছে দিয়েছিল, সেই ব্যাংকটাতে ডাকাত লেলিয়ে দিল শেখ হাসিনা। শেখ হাসিনা এবং ডাকাত মিলে ব্যাংকটাকে প্রায় শেষ করে দিল। এখন এই ব্যাংকের শুধু পাজর আছে, অস্থি আছে, গোস্ত নাই, চামড়া নাই। শুধু ইসলামী ব্যাংক নয়, ইসলামী ব্যাংকের উপর আঘাত দেওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতি পুরাটাই ভেঙে পড়েছে। এরা জাতির দুশ্মন, শত্রু, ডাকাত, চোর। এরা বাংলাদেশ থেকে সব কিছু চুরি করে নিয়ে গেছে। আজকে ২৬ বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ৩টি নির্বাচন সচক্ষে দেখেছে, কোন নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। কেন ভোট দিতে পারে নাই? ১৪ সালের নির্বাচনে ১৫৪টি আসনে
কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এককভাবে আওয়ামী লীগ পাস। এমন ভীতির সন্ত্রাসের রাজ্য কায়েম করা হয়েছিল, সেখানে কেউ দাঁড়াবার সাহস করে নাই। 18 সালের নির্বাচনে এসে বললেন আমি অমুকের মেয়ে, আমি কথা দিয়ে কথা রাখি, আমার উপর আস্থা রাখেন, নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। আসেন নির্বাচনে, নির্বাচন সুষ্ঠু হবে, জনগণের ভোটের প্রতিফলন হবে। সেই বছর, আগের বছর তো দিনের বেলা চুরি করেছিল, সেই বছর ভয়ে রাতের বেলা চুরি শুরু করে দিল। এই নির্বাচনকে সারা বিশ্ববাসী বলল এটা নিশি রাতের নির্বাচন। জাপান কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য কখনো করে না। সেই জাপানের রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে 18 সালের নির্বাচন ছিল নিশি রাতের নির্বাচন। তাদের এই নির্বাচন নিশি রাতের নির্বাচন হিসাবে সারা দুনিয়া স্বীকৃতি লাভ করেছে। 24 সালে এসে নিশি রাতেরও প্রয়োজন হয় নাই। আমি আর ডামি, আওয়ামী লীগ আর তাদেরই স্বতন্ত্র প্রার্থী, এখন একটা ডামি নির্বাচন হলো এবং ডামি একটা সরকার গঠন হলো। এই সরকার গঠন হওয়ার পরে তারা হুঙ্কার দিল যে আমরা বন্দোবস্ত নিয়েছি, জনগণ আমাদেরকে বন্দোবস্ত দিয়েছে, 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ দেশ শাসন করবে। আশ্চর্য ব্যাপার, 24 সালে যদি এটা নির্বাচনও ধরে নেই, যুক্তির খাতিরে নির্বাচন তো হয় নাই, তাহলে মানুষ দিল 5 বছরের জন্য, তোমরা বলতেছো 41 সাল পর্যন্ত। এরা যে কত বড় ডাকাত চিন্তা করে। বিচার বিভাগ ধ্বংস করলো, নির্বাচন কমিশন ধ্বংস করলো, দুদককে ধ্বংস করলো, সব কিছু ধ্বংস করে দিল। সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই দাঁড়িয়ে থাকা বিল্ডিং গুলোর ভিতরে প্রাণ, যেটা শিক্ষা ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুগরওয়ালা হেলমেটওয়ালা গুন্ডাদেরকে পাঠিয়ে দিল। সেখানে লেখাপড়ার কোনো পরিবেশ ছিল না, আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, মেধার কোনো নিশ্চয়তা ছিল না। লড়াই করে মেধার স্বীকৃতি নিয়ে বের হলে সেখানে চাকরির কোনো ব্যবস্থা ছিল না। এই সমস্ত বৈষম্যের কারণে আমাদের ছাত্র যুব সমাজ ফুঁসে উঠেছে। এবারও চিন্তা করলো মুগর দিয়ে এবারও দমন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুগর বাহিনী, হেলমেট বাহিনী পাঠিয়ে দেওয়া হলো। পাগল হয়ে গিয়ে আমাদের মেয়েদের গায়ে আঘাত দেওয়া শুরু করলো। গোটা দেশের মানুষ ফুঁসে উঠল, রাস্তায় নেমে পড়ল। এক মা 10 মাসের কুলের সন্তান নিয়ে রাস্তায় এসেছেন। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে, মা আপনি সাংঘাতিক কাজ কেন করলেন? বলে কি করেছি আমি? বলে যে 10 মাসের অবুঝ শিশু বুকে নিয়ে কুলে নিয়ে গুলির সামনে রাস্তায় আপনি কেন? বলে যে শিশু কি আমার একটা? এই বাংলাদেশের রাস্তাগুলাতে লক্ষ লক্ষ যুবক যুবতী যারা নেমেছে সবাই আমার সন্তান। আমি আমার সন্তানদেরকে দেখতে এসেছি। এই সন্তান কুলে নিয়ে তাদের প্রতি আমি সংহতি, একাত্মতা প্রকাশ করতে এসেছি। তাকে প্রশ্ন করলো, গুলি এসে যদি এপার পার করে দেয়, বলে যে একসাথে আমি এবং আমার সন্তান শহীদের মিছিলে সামিল হয়ে যাব। 7 বছরের একটা শিশু রাস্তায় নেমে পুলিশের হাতে বন্দুক এবং গুলি, মুহুর্মুহু গুলি হচ্ছে, সে এক টুকরা ইট নিয়ে তাদের দিকে তেড়ে যাচ্ছে। যুবকরা তাকে সামলানোর চেষ্টা করছে, এই ছেলে তুমি এই দিকে যাইও না, তুমি কেন এসেছো এখানে? বলে যে আমি আন্দোলন করতে এসেছি। কেন আন্দোলন করবে? এই হাসিনা সরকার আমার ভাইকে খুন করেছে, আমি প্রতিবাদ করতে এসেছি। তোমার ভাইকে? বলে যে আমার ভাই আবু সাইদ। তোমার বাড়ি কি রংপুর? কয় না ঢাকা। তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? বলে যে যে জাতিকে মুক্তি দেওয়ার জন্য যুদ্ধ করেছে সে আমার ভাই না তো ভাই হবে কে? বলে যদি গলি তোমাকে শেষ করে দেয়, বলে যে আমি আবু সাইদের সাথে গিয়ে মুলাকাত করব, শহীদ হয়ে যাব। কয় তোমার মা বাবা কাঁদবে না? বলে যে না, আজকে আসার সময় বলে এসেছি আমাকে ক্ষমা করে দাও, আমি যাচ্ছি লড়াই করতে, যদি মরে যাই তোমরা কেঁদো না। বাংলাদেশের মানুষের এই অবস্থা কেন হয়েছিল? জুলুমে জুলুমে চেপে ধরেছিল শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে। চোখ রাঙ্গায় কথা বলতেন, ভেঙচি কেটে কথা বলতেন, মাঝে মাঝে 18 কোটি মানুষকে বলতেন এদেশে ওদেশে চলে যাও, এদেশ আমাদের, তোমাদের না, আমাদের বাপদাদাদের দেশ, তোমরা এখানে ভাড়াটিয়া, 18 কোটি ভাড়াটিয়া, তোমরা চলে যাও দেশ ছেড়ে। বাড়ির মালিক কখনো দেশ ছেড়ে পালায় না, পালায় কারা?
তাও যদি ভাড়াটিয়া ডিফল্টার হয়, ঠিক মতো ভাড়া না দেয়, বরঞ্চ ভাড়াটিয়া যদি মালিকের ঘরে তাকে সেখানে ডাকাতি করে সেই ভাড়াটিয়াকে মানুষ তাড়ায় দেয়। তাড়াকে এখন তারা চলে গেছে দেশ ছেড়ে। মানুষ ভেবেছিল এবার একটু শান্তি পাবো, বলা দূর হলো। তো এক চুর একবার মারা গেছে। মারা যাওয়ার আগে তার যখন একটু মুমূর্ষ অবস্থা চলে আসছে, বুঝতেছে যে আমার এখন যাওয়ার পালা, গ্রামের সমস্ত মুরব্বীদেরকে ডেকে বলল যে বহু কষ্ট দিয়েছি, আসেন একটা কথা বলে যাই আপনাদের। তো সবাই আসছে, বলে যে আমাকে ক্ষমা করে দেন, আপনাদেরকে অনেক জ্বালাতন করেছি, তো এখন তো আর আপনাদের সম্পদ যা চুরি করেছি ফেরত দিতে পারবো না। আমার অনুরোধ, আপনারা যদি আমার উপর একটু প্রতিশোধ নেন, হয়তো আমি দুজকের আগুনে জ্বলবো না। কই কেমনে নিব প্রতিশোধ? বলে যে আমি মরে গেলে আমারে কবরে দাফন করবেন না, গাছের ডালে ঝুলাইয়া রাখবেন, আর যে ওই দিকে যাবে সে যেন একটা ঢিল মারে অথবা একটা জুতা ছুঁড়ে, তাহলে অন্তত আপনাদের কিছু দুঃখ দুর্দশা দূর হবে, আক্ষেপ দূর হবে। লোকরা চিন্তা করলো খারাপ না তো ভালোই দিয়েছে পরামর্শ। সে যে কত বড় শয়তানি করেছে সাধারণ মানুষ এটা বুঝে নাই। মরার পরে তার গাছের জালে ঝুলাইয়া রাখছে। যখন পুলিশ খবর পাইছে যে এই যখন ঝুলানো হয়েছে এবং তাকে ইট মারা হচ্ছে, জুতা মারা হচ্ছে, পুলিশ এসে সারা গ্রাম ঘেরাও করেছে। ঘেরাও করে সব পুরুষদেরকে ধরে নিয়ে গেছে। তার মানে হলো যে আমি জীবিত অবস্থায় তোমাদেরকে যেমন তোমাদের শান্তি হারাম করেছিলাম, আমি মরে গিয়েও সেই একই ধারা আমি জারি রাখবো। শেখ হাসিনা বিদায় নিয়েছে, এখন কি দেশটাকে শান্তিতে থাকতে দিচ্ছে? আজকে এই কাণ্ড ওই কাণ্ড ফুস ফাঁস চতুর্দিক থেকে চলতেছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সকল প্রতিবেশীকে সম্মান করি এবং আমরাও চাই যে আমাদেরকে আমাদের প্রতিবেশীরা সম্মান করুক। আপনারা একজন অপরাধীকে এইভাবে পাহারা দিতে পারেন না, আশ্রয় দিতে পারেন না। আমাদের সরকার চেয়েছে আমাদের হাতে আমাদের অপরাধী ফেরত দেন, এই দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। আমরা সরকারের কাছে বিচার বিভাগের কাছে আমরা দাবি করব, আমাদের প্রতি অবিচার করা হয়েছে তাদের প্রতি যেন সুবিচার করা হয়। তাদের প্রতি সুবিচার করলে তারা এমন পাওনা পাবে ইনশাআল্লাহ, তাদের জীবনের স্বাদ মিটে যাবে ইনশাআল্লাহ। তারা গুণের দায়ে অভিযুক্ত, খুনের দায়ে অভিযুক্ত, লুটের দায়ে অভিযুক্ত, তারা মানুষকে বেইজ্জত করার দায়ে অভিযুক্ত, চুরি চামারির দায়ে অভিযুক্ত, সকল অধিকার হরণের দায়ে অভিযুক্ত। শেষ পর্যন্ত যখন মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল হত্যার আলামত ধ্বংস করার জন্যে। আপনারা দেখেছেন, খুন করেই শেষ নয়, লাশগুলা ট্রাকে উঠানো হয়েছে, পেট্রোল দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কি নির্মমতা! এগুলার কি বিচার হওয়া লাগবে না? অবশ্যই বিচার হতে হবে, যাতে আগামীতে কেউ ক্ষমতায় এসে ওই রকম দুর্বৃত্ত এবং সন্ত্রাসী না হতে পারে। আগামীতে কি আপনারা কোনো দুর্বৃত্ত এবং সন্ত্রাসীকে ক্ষমতায় দেখতে চান? এই ধরনের লুটেরা, চোর, চাঁদাবাজ, দখলদার কাউকে আপনারা দেখতে চান না। তাহলে আপনাদেরকে আপনাদের অর্পিত দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে সেটা পালন করতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলা বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোড ম্যাপ দেয়, তার আগে রোড ম্যাপ দেওয়ার আগে সমস্ত ভোটারের উপযুক্ত বয়স যাদের হয়েছে, পরিণত বয়স হয়েছে, তাদের সকলের ভোটের তালিকা নিশ্চিত দেখতে চাই। আমাদের যে সন্তানেরা তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই, ভোটের প্রতি যাদের ঘৃণা সৃষ্টি হয়েছিল, সেই অধিকার তারা ফিরে পেয়েছে, তারা ফিরে পায়নি, তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে, আমরা তাদেরকে স্যালিউট জানাই। তাদের সকলের ভোট নিশ্চিত করতে হবে, বাড়ি বাড়ি গিয়ে সকলের ভোট তুলতে হবে। আমাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশে যারা লড়াই করেছে এই মুক্তির জন্যে, তাদের প্রবাসীদের সকলের ভোট নিশ্চিত করতে হবে। যারা বাংলাদেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, এই সকলের ভোটের তালিকা সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন দিতে হবে। তাহলে সকল যোদ্ধা তাদের মতের সঠিক প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আমরা আরো বলেছি, এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও গিয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে, কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। এই জন্য আমরা চাই যে আনুপাতিক হারেই সেই নির্বাচনটা হোক। আপনারাও কি তা চান? সম্মানিত কয়রাবাসী,
আপনাদের পক্ষে আপনাদের নেতা জনাব মৌলানা আবুল কালাম আজাদ তিনি কিছু দাবি পেশ করেছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হাতে এই দেশের সেবা করার দায়িত্ব তুলে দেন, তাহলে ইনশাআল্লাহ দাবি আমাদের কাছে করতে হবে না, সরকারের দায়িত্ব হবে খুঁজে বের করা কোন এলাকা কত বেশি পিছিয়ে নয় এবং অনুন্নত, কোন এলাকার সমস্যা কত বেশি, অগ্রাধিকারের ভিত্তিতে সেই সমস্যার সমাধান করা হবে সরকারের দায়িত্ব। আমি কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং আমাদের মাধ্যমে যদি আল্লাহ সেবা করার এই দেশবাসীর তৌফিক দেন, ইনশাআল্লাহ এই দাবি নতুন করে আর আপনাদের তুলতে হবে না, এর সমাধান হবে ইনশাআল্লাহ। আর যদি অন্য কোনো দলকে আল্লাহ তাআলা দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে আপনাদের সাথে আমরাও হাত উঁচু করে একসাথে দাবি আদায়ের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। বর্তমান সরকার কতটুকু পারবে জানি না, তাদের সময় মেয়াদ খুব বেশি না, স্বল্প সময়। তাদের কাছেও আমাদের দাবি থাকবে, অন্তত পক্ষে যেই বেড়িবাঁধ দুঃখ হয়ে স্থায়ী দুঃখ হয়ে আছে এই এলাকাবাসীর, তাতে অন্তত হাতটা আপনারা দেন, একটা পরিকল্পনা নিয়ে এটা পাশ করেন। আপনারা হাত দিলে পরবর্তী সরকার এসে এটা ইনশাআল্লাহ সমাপ্ত করবে, পূর্ণাঙ্গ করবে। আর যদি আপনাদের টাইমে পারেন ভালো, আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাবো, না পারেন আপনারা শুরু করে যান। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো শোনার জন্যে। কি জন্যে, আমরা কি করব, আগামীতে কি করতে চাই? আমরা আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ করতে চাই। তারা বলেছে বৈষম্যহীন সমাজ চাই, আমরাও বৈষম্যহীন সমাজ চাই। তারা বলছে আমরা ন্যায় বিচার নির্ভর একটি সমাজ চাই, দেশ চাই, আমরা বলছি সেই ন্যায় বিচার কায়েম করার জন্যই আমাদের সমস্ত লড়াই। তারা বলেছে আমরা চাঁদাবাজ মানি না, দখলদার মানি না, আমরাও তাদের সাথে হাত মিলিয়ে বলছি আমরাও চাঁদাবাজ রাখবো না এবং দখলদার রাখবো না। এই বাংলাদেশকে চাঁদাবাজ এবং দখলদার মুক্ত আমরা করবো ইনশাআল্লাহ। এমনকি আমাদের কেউ যদি এই ব্যাপারে দুর্বৃত্তপনা করে, তারেও আমরা ছাড় দেব না। এখানে চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখা হবে না। আপনারা দোয়া করবেন আমরা আগামীর বাংলাদেশ যেন আমাদের যুবকদের হাতে তুলে দিতে পারি, তুলে দিয়ে আমরা যেন পিছন থেকে তাদেরকে সাহায্য করতে পারি, শক্তি যোগাতে পারি, সামনে এগিয়ে দিতে পারি। সেই তারুণ্য নির্ভর একটা সমাজ আমরা আগামীতে দেখতে চাই। এই সমাজটাকে আপনারাও চান না? এখানে দুই ভাগ হয়ে গেছে। তো যাদের বয়স বেশি তারা মনে করতেছে গেল রে, আমার হাত থেকে তো চান্স চলে গেল। আর যাদের বয়স কম তারা বলতেছে আমাদের হাতে চান্স এসে গেল। না, আমরা কেউ বুড়া নই, কিন্তু এখানে আমিও বুড়া না। আমার চুল সাদা, ব্রু সাদা, দাড়ি সাদা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কল হলো যুবক কল। আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আমি বুড়া হতে চাই না। বুড়া তো সেই লোক যে কোনো কাজ দেখলে ভয় পায়, যে লড়াই করতে ভয় পায়, যে মানুষের পাশে দাঁড়াতে ভয় পায়, যে মানুষের সুখে দুঃখে চিৎকার দিয়ে সেখানে গিয়ে দাঁড়ায় না, সে হইল বুড়া। আমি ওই বুড়া হতে চাই না। আমি প্রিয় জনগণের সাথে সুখে দুঃখে মিশে একাকার হয়ে থাকতে চাই। আপনারা কেউ সবাই সেই যৌবন চান? সবাইকে মোবারকবাদ, মাশাআল্লাহ। কাউকে যদি বলা হয় চাচা আপনার বয়স কত, বলে যে এই ধরেন 70, বলে আপনাকে তো এমন লাগে না, অনেক কম মনে হয়। দেখবেন যে মুখটা হাসিতে ফুটে উঠছে বয়স কম শুনলে। সবাই আসলে চিন্তা করে আমি যেন একটু যুবক থাকি। আজকে আপনারাও চাইলেন একটু যুবক থাকেন। আমরাও বলি যৌবনের সেই উদ্যম নিয়ে সমাজের সমস্ত আবর্জনা পরিষ্কার করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। পারবো আমরা হাতে হাত মিলিয়ে দেশ গড়তে ইনশাআল্লাহ। আপনাদেরকে মোবারকবাদ। আমাদের মা বোনেরা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, ভালো একটা বসার সুবিধা দেওয়া যায়নি, আমরা দুঃখিত। আগামীতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তাদেরকে ভয় দেখানো হয়, জামাত যদি ক্ষমতায় আসে তাহলে যারা অন্যান্য ধর্মের মানুষ আছে তাদেরকে দিবে কচুকাটা, আর মহিলা যারা আছে তাদেরকে ঘরের ভিতরে ঢুকাইয়ে বাইরে দিবে তালা। কি চমৎকার কথা! আমাদের ঘরে মা বোন নাই? আমাদের মা বোনেরা সমাজে প্রয়োজনে চলাফেরা করে না, কাজকর্ম করে না। আমার নিজের স্ত্রীও তো একজন চিকিৎসক, তিনি তো সংসদ সদস্য ছিলেন। দুটি মেয়ে, তারাও চিকিৎসক, ছেলে হেও চিকিৎসক। তো আমি কি শুধু ছেলেকে চিকিৎসা বিজ্ঞানে পাঠিয়েছি, আমার মেয়েদেরকে আমি পাঠাইনি? তারা কি সমাজের সেবা দেয়নি? আমাদের সকলের ঘরে খোঁজ করলে এইরকমই আপনারা পাবেন ইনশাআল্লাহ। এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। বরঞ্চ আমরা আমাদের মা বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি দুটি জিনিসের, সেই সমাজে উন্নয়নে আপনারা অবদান রাখবেন। দুইটি বাড়তি জিনিস আপনাদেরকে নিশ্চিত করা হবে, একটি আপনাদের নিরাপত্তা, আর একটি আপনাদের মর্যাদা ইনশাআল্লাহ তাআলা নাজিম। আপনারা মায়ের মর্যাদায় গর্বের সাথে দেশ গড়ার কাছে আপনারাও অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।
আর যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাই আছেন, আমরা চিৎকার দিয়ে বলেছি আমরা দেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না, সংখ্যাগুরু সংখ্যালঘু মানি না। আল্লাহ তাআলা একই দেশে আমাদেরকে পয়দা করেছেন, মর্যাদার ভিত্তিতে আমরা সকলেই সমান, আমরা নাগরিক অধিকারের ভিত্তিতে সকলেই সমান। একদল দুষ্ট জাতিকে টুকরা টুকরা ভাগ করার জন্য, হিংসা বিদ্বেষ লাগিয়ে রাখার জন্য এই ধরনের অপপ্রচার করে ফায়দা লুটেছে, সেই ফায়দা বাংলাদেশের মানুষ তাদেরকে আর লুটতে দেবে না ইনশাআল্লাহ। আমরা সবাই মিলেমিশে একাকার, ঐক্যবদ্ধ আমাদের হাতগুলো। এই স্টেজেও আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার পাশে এক ভদ্রলোক তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আমাকে বললেন যে আপনি আমাকে কমপক্ষে এখানে জামাতের আমির ঘোষণা দেবেন। আমি তাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমি কিন্তু বলি নাই